বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী বোর্ড 2017 3 নম্বর প্রশ্নটা প্রথমে পড়ব। 2016 সালে 1 জানুয়ারি তারিখে মিস্টার সবুজ নগদ 2 লাখ টাকা ও 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। এইবারও কিন্তু ব্যবসা সে আরম্ভ করলো, ঠিক আছে। তাহলে নগদ 2 লাখ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র মোট 2.5 লাখ টাকা মূলধন নিয়ে সে ব্যবসা আরম্ভ করলো। ওই মাসে অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। তো জানুয়ারি 4 তারিখে কি বলা আছে? নগদ বিক্রয় করা হয়েছে 40,000 টাকা, নগদ টাকা পাওয়া গেছে আর বিক্রয় করে আয় হয়ে গেছে, ঠিক আছে। 7 তারিখে বলা আছে ধারে ক্রয় করা হলো, এখানে দায় বেড়ে গেল, ঠিক আছে, আবার ব্যয়ও বেড়ে গেল, ক্রয়ের কারণে ব্যয় বেড়ে গেল। 10 তারিখে বলা আছে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা, ঠিক আছে। তার মানে কি তোমার নগদ টাকা কমে গেল, আবার ব্যাংকে টাকা বাড়লো, তার মানে একটা সম্পদ কমলো আর একটা সম্পদ বাড়লো। এরপরে 15 তারিখে বলা আছে যন্ত্রপাতি ক্রয় 25,000 টাকা, ঠিক আছে। তোমার যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতিও কিন্তু একটা সম্পদ, সম্পদ বেড়ে গেল, আবার সেই যন্ত্রপাতি কিন্তু টাকা দিয়ে কিনলাম, নগদ টাকাও কমে গেল, তার মানে একটা সম্পদ বেড়ে গেল আর একটা সম্পদ কমলো। এরপর 18 তারিখে বলা আছে ভাড়া প্রদান 5,000 টাকা। তো ভাড়া প্রদান 5,000 টাকা, ভাড়া কি একটা খরচ, তাহলে খরচ বেড়ে গেছে এবং তোমার কি হয়ে গেছে, নগদ টাকাও চলে গেছে, ঠিক আছে। এরপর 22 তারিখে বলা আছে ধারে বিক্রয় 24,000 টাকা। বিক্রয় কি আয়, আয় বাড়ছে এবং কি ধারে বিক্রয় করছো, যার মানে যার কারণে প্রাপ্য হিসাব বেড়ে গেছে, যার কাছ থেকে টাকা পাবে এরকম মনে হলে সে প্রাপ্য হিসাব হয়, ঠিক আছে। ধারে বিক্রয় করছে, তার কাছ থেকে টাকা পাবে, এখনো পাও নাই, তাহলে প্রাপ্য হিসাব দিতে হবে। এরপর 27 তারিখ বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। তাহলে মালিকের কোনো ব্যক্তিগত উত্তোলন করলে বা মালিক কোনো ব্যক্তিগত খরচ করলে সেটা উত্তোলন হিসাবেই হয়, তাহলে ব্যাংকে টাকা কমে গেছে আর মালিক উত্তোলন করে নিয়ে গেছে। 30 তারিখ বলা আছে প্রাপ্য হিসাব হতে পাওয়া গেল 10,000 টাকা। এই যে 22 তারিখে যে প্রাপ্য হিসাব তৈরি হয়েছিল 24,000 টাকা, এর মধ্যে তার কাছ থেকে 24,000 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু তুমি 30 তারিখে এসে 10,000 টাকা পাইলে, আর বাকি 14,000 টাকা রয়ে গেছে। তার মানে কি প্রাপ্য হিসাব কিন্তু এইবার 10,000 টাকা কমে গেছে, মানে তার 24,000 টাকা পাওয়ার কথা ছিল, সে 10,000 টাকা পরিশোধ করছে, তার মানে কি 10,000 টাকা কমে গেছে প্রাপ্য হিসাব, আর তোমার নগদ টাকা 10,000 টাকা বেড়ে গেল। ক নম্বর প্রশ্ন বলছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। তো প্রারম্ভিক মূলধন হলো যা যা নিয়ে ব্যবসা শুরু করছে তাই তাই। তো 2 লাখ টাকা নগদ এবং 50,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে প্রারম্ভিক মূলধন এটাই হবে। তো নগদ আসবাবপত্র দুইটা যোগ করলে কত হবে? 2,50,000 টাকা। এরপর খ নম্বর প্রশ্ন বলছে 4, 10, 18 ও 17 তারিখে লেনদেনগুলো জাবেদা দেখাও, ব্যাখ্যার প্রয়োজন নাই। তো 4, 10 এবং 18 ও 27। তো 4 তারিখে কি বলা আছে? নগদ বিক্রয়। নগদ বিক্রয় করলে কি নগদ টাকা পাওয়া যায়। তো নগদ টাকা পাওয়া যাচ্ছে মানে কি নগদ বৃদ্ধি পাচ্ছে, তাহলে নগদান হিসাব ডেবিট হবে। আর কেন বৃদ্ধি পেলে? বিক্রয় করে যায়, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। 40,000 টাকা দিয়ে দিলাম। এরপরে বলা আছে 10 তারিখেরটা। 10 তারিখ বলা আছে ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে ব্যাংকে টাকা বাড়লো, আর টাকাটা কোথা থেকে দেওয়া হলো? নগদ টাকা, তাহলে নগদ টাকা কমে গেল, তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে, ঠিক আছে। তো ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 10,000 টাকা দিয়ে দিলাম। এরপর 18 তারিখেটা কি বলেছে দেখো। 18 তারিখ বলা আছে ভাড়া প্রদান করা হলো, তার মানে কি নগদ টাকা চলে গেল, কেন চলে গেল? ভাড়ার কারণে। তাহলে নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট, আর কেন চলে গেল? ভাড়ার কারণে, তাহলে ভাড়া হিসাব ডেবিট, ঠিক আছে। তো ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 5,000 টাকা, ওকে। এরপরে 27 তারিখেতে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তাহলে ব্যাংকে টাকা কমে গেছে, ব্যাংকে টাকা কমে গেলে ব্যাংক ক্রেডিট হয়, কেন কমে গেল? মালিক উত্তোলন করছে, তার মানে উত্তোলন হিসাব ডেবিট। তো উত্তোলন হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, 7,000 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটি ছিল খ নম্বর। এরপর গ নম্বর প্রশ্নটা কি বলা আছে দেখো। 7, 15, 22 ও 30 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাও। তো 4টা লেনদেন বলছে, কত? 7 তারিখ, 15 তারিখ, 22 তারিখ আর 30 তারিখ, এই 4টা হিসাব সমীকরণে প্রভাব দেখাইছে। তো হিসাব সমীকরণের প্রভাবে প্রথমে যন্ত্রপাতির নগদ প্রাপ্য হিসাব সম্পদের পাশে দিয়ে দিলাম, আর দায়ের শুধু প্রদেয় হিসাব রয়েছে। আর মালিকানার সত্ত্বে আমরা মালিকানার সত্ত্বেও দিতে পারি, আয় ব্যয় আলাদা দিতে পারি, ঠিক আছে। তুমি যেভাবেই দাও হয়ে যাবে। তো দেখো মালিকানা সত্ত্বে আয় প্লাস ব্যয়, তুমি ব্যয়গুলো মাইনাস ফিগারে দেখাবা, আয়গুলো প্লাস ফিগারে দেখাবা, ঠিক আছে। তো এটাই হবে। তো প্রথমে 7 তারিখে লেনদেনটা বসাইতে হবে। তো 7 তারিখেটা। তো 7 তারিখে কি বলা আছে? ধারে ক্রয় করছো 20,000 টাকা, তার মানে কি ব্যয় বেড়ে গেছে 20,000 টাকা, আর কি হয়ে গেছে? প্রদেয় হিসাব হয়েছে, দায় বেড়ে গেছে, প্রদেয় হিসাব 20,000 টাকা। তো এটা প্রদেয় হিসাবে 20,000 টাকা বসবে, আর মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হবে, যার কারণে ব্যয়ের ঘরে মাইনাস ফিগারে দেখাই দিচ্ছে। এখানে তুমি একটা ঘরই দিতে পারো, দিয়ে মালিকানা সত্ত্ব করে মাইনাস ফিগার দেখাই দেবা সরাসরি। এরপরে
লেনদেনটা 25 তারিখ 15 তারিখ। তো 15 তারিখে বলা আছে যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি বাড়ছে, আবার নগদ টাকা কমে গেছে। তাহলে এই প্রভাবটা কি হবে? যন্ত্রপাতি করে 25,000 টাকা বাড়বে, আবার নগদ টাকা 25,000 টাকা কমে যাবে। ঠিক আছে, এবার কিন্তু দায় প্লাস মালিকানা সত্ত্বে কোনো কাজ হলো না, একটা সম্পদ বাড়ছে একটা কমছে। এরপর 15 পরে কি বলছে? 22 তারিখ। তো 22 তারিখে বলা আছে ধারে বিক্রয় করছো 24,000 টাকা। তো 24,000 টাকা বিক্রয় করার ফলে তোমার আয় বেড়ে গেছে। তাহলে আয় বাড়লে কি হয়? মালিকানা সত্ত্ব বেড়ে যায়। আর এখানে ধারে বিক্রয় করছো, তার মানে কি নগদ টাকাটা কিন্তু পাও নাই, কারো কাছ থেকে টাকা পাবে। ঠিক আছে, পাবে এরকম মনে হলে কি হয়? প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব বেড়ে গেছে। তো প্রাপ্য হিসাব আমরা জানি সম্পদ। তো প্রাপ্য হিসাব সম্পদে গড়েও 24,000 টাকা বেড়ে গেল। আর যেহেতু আয় হয়েছে তাহলে মালিকানার সাথে 24,000 টাকা বেড়ে গেল, প্লাস হবে। এরপরে 15 পরে 22-এর পরে বলা আছে 30 তারিখ। তো 30 তারিখ বলা আছে প্রাপ্য হিসাব হতে পাওয়া গেল 10,000 টাকা। এইবার প্রাপ্য হিসাব 10,000 টাকা কমে গেছে, আর নগদ 10,000 টাকা বাড়ছে। তাইলে আমরা কি করব? নগদে করে 10,000 টাকা বসাই দেবো, আর প্রাপ্য হিসাবের করে 10,000 টাকা মাইনাস করে দেবো। এরপর সব কিছু ক্যালকুলেশন করবো। যন্ত্রপাতি 25,000 টাকা থাকলো, নগদ থাকলো 15,000 টাকা মাইনাস ফিগারের, আর প্রাপ্য হিসাব থাকলো কত? 14,000 টাকা। তো 25,000 আর মাইনাস 15,000 আর 14,000 বিয়োগ করলে কত হবে? 24,000 টাকা। তো সম্পদ পাশে 24,000, মালিকানা সত্ত্ব পাশে কত আসে দেখো। প্রদেয় হিসাব আছে 20,000 টাকা, আর মালিকানা সত্ত্বের হিসাব আছে 4,000 টাকা। ঠিক আছে, কারণ ব্যয় আর আয় এটা কম্পেয়ার করলে এটা 4,000 টাকা হয়। তো 20,000 আর 4,000 কত হবে? 24,000 টাকা। তো এটাই ছিল 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপর 4 নম্বর প্রশ্নটা দেখব আমরা। দেখো কি বলা আছে। নিম্নলিখিত লেনদেনগুলো 2015 সালে জুলাই মাসে রায়হান অ্যান্ড কোন্ড এর ব্যবসায় হতে নেওয়া হয়েছে। তো রায়হান এবং কোন্ড এর ব্যবসা হতে নেওয়া হয়েছে 2015 সালের জুলাই মাসে। তো জুলাইয়ের 1 তারিখে বলা আছে প্রারম্ভিক নগদ তহবিল 40,000 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা। ওকে, তাহলে প্রারম্ভিক নগদ তহবিল কত আছে? 40,000 টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত আছে 20,000 টাকা, দুইটাই ব্যালেন্স বিডি। ঠিক আছে। 4 তারিখে বলা আছে বেলার নিকট হতে 12,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 11,700 টাকা পাওয়া গেল। পূর্ণ নিষ্পত্তি মানে কি? একবারে ডিসমিস করে দাও, ওখানে আর কোনো চাওয়া পাওয়া থাকে না, আর কোনো লেনদেন থাকে না। ঠিক আছে, তুমি বেলার কাছ থেকে 12,000 টাকা পাইতা, সে তোমাকে 11,700 টাকা দিয়ে বলছে যে আর দিতে পারবো না, এবং কি আর কোনো টাকা পয়সা লেনদেন থাকবে না। তার মানে কি? তুমি 300 টাকা কিন্তু এখানে কম নিলা তার কাছ থেকে। এই যে 300 টাকা কম নিলা, এই 300 টাকা তাকে বাট্টা দিলা, এটা প্রদত্ত বাট্টা হবে। ঠিক আছে, তো তোমার ওই যে পাওনা নিষ্পত্তি কিন্তু 12,000 টাকাই হবে, কিন্তু নগদ টাকা পেয়েছো তুমি 11,700 টাকা। তার মানে নগদে গড়ে 11,700 টাকাই হবে, আর 300 টাকা বাট্টার ঘরে যাবে। এরপর 9 তারিখে বলা আছে নগদে বিক্রয় 15,000 টাকা। ঠিক আছে, তার মানে কি নগদ টাকা বাড়ছে এবং আয় বেড়ে গেছে 15,000 টাকা। 12 তারিখে বলা আছে নগদে পণ্য ক্রয়, নগদ টাকা কমে গেছে। ক্রয় করলে কি টাকা কমে যায় এবং ব্যয় হয়ে যায়। ব্যাংকে জমা দেওয়া হলো 30,000 টাকা। নগদে কমবে টাকা, ব্যাংকে টাকা বাড়বে। নগদে যন্ত্রপাতি বিক্রয়, এবার বিক্রয় করছে যন্ত্রপাতি, কিন্তু বিক্রয় করছে, তাহলে নগদের টাকা বাড়ছে এবং যন্ত্রপাতি কমে গেছে। এরপর দেখো 25 তারিখে বলা আছে রফিককে তার পাওনা 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 19,000 টাকার একটি চেক দেওয়া হলো। এবার দেখো ওই সময় বেলা তোমার সাথে শেষরামি করছিল, এবার তুমি নিজে রফিকের সাথে শেষরামি করলা। তো দেখো কি করলা, যে রফিক তোমার কাছ থেকে 20,000 টাকা পাবে, তুমি তাকে 19,000 টাকা দিয়ে 19,000 টাকার একটা চেক দিয়ে বলছো যে আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। ঠিক আছে, 20,000 টাকা লেনদেনকে এখানে ডিসমিস করে দাও। ঠিক আছে, তো রফিকও সম্মতি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, যার কারণে পূর্ণ নিষ্পত্তি হয়ে গেছে। তো এখানে কিন্তু তুমি 1,000 টাকা কম দিতে পারলে, এই 1,000 টাকাও বাট্টার ঘরে আসবে। এটা তোমার হলো প্রাপ্ত বাট্টা। এই বাট্টাটা তোমার জন্য আয়, কারণ তুমি তাকে কি 20,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি 19,000 টাকা দিয়ে 20,000 টাকা নিষ্পত্তি করেছো, 1,000 টাকা সেভ করতে পারছো। তো 1,000 টাকা এটা তোমার জন্য আয়। ঠিক আছে, এরপর 27 তারিখ বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। আমরা জানি পণ্য উত্তোলন করলে ক্রয় হিসাব ক্রেডিট হয়, তাই না? তো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট হবে। চেকে সুদ প্রাপ্তি 7,000 টাকা, তাহলে ব্যাংকে টাকা বাড়বে চেকে। এরপর 30 তারিখ বলছে ধারে পণ্য বিক্রয় 10,000 টাকা। তো ধারে পণ্য বিক্রয় করলে প্রাপ্য হিসাব বেড়ে যায় আর বিক্রয় হিসাব বেড়ে যায়। ক নম্বর প্রশ্ন বলছে 27 ও 30 জুলাইয়ের লেনদেন দুটি জাবেদা দেখাও। তো 27 তারিখ হলো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, পণ্য উত্তোলন, আর 30 তারিখ বললো ধারে পণ্য বিক্রয়। তো দেখো ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান ক্রয় হিসাব ক্রেডিট হয়। তো উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, 4,000 টাকা বসাই দিলাম। এরপর 30 তারিখ বলা আছে
ধারে পণ্য বিক্রয় 10,000 টাকা। তো বিক্রয় করলে কি বিক্রয় হিসাব ক্রেডিট হয়, আর ধারে যেহেতু ক্রয় করা হয়েছে তাহলে প্রাপ্য হিসাব হবে ডেবিট। তো প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। ওকে, ক নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ। খ নম্বর প্রশ্ন বলছে 1, 12, 17 ও 25 জুলাইয়ের লেনদেনগুলো নিয়ে 3 গড়া নগদান বই তৈরি করো। তো 1 তারিখে যেহেতু 40,000 টাকা নগদ তহবিল এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা ছিল, তাইলে কি ব্যালেন্স বিডি নিয়ে শুরু করলাম। তো খ নাম্বারটা প্রথমে ডেবিট পাশে ব্যালেন্স বিডি, নগদ টাকা নগদে ঘরে 40,000 টাকা, ব্যাংকের ঘরে 20,000 টাকা বসাই দিলাম। এরপরে 1 তারিখের পরে কত তারিখ বলেছে, 12 তারিখ। তো 12 তারিখের লেনদেনটা কি নগদে পণ্য ক্রয়, তাইলে নগদ টাকা কমে গেছে, তাইলে ক্রেডিট পাশে যাবে। ঠিক আছে, ক্রয় হিসাব দিয়ে নগদে টাকা 6,000 টাকা কমাই দিলাম। এর পরের লেনদেনটা কি বলেছে, 17 তারিখ বলেছে। তো 17 তারিখে কি বলেছে, ব্যাংকে জমা দিয়েছো 30,000 টাকা, তার মানে নগদ টাকা 30,000 কমে গেছে এবং ব্যাংকে 30,000 টাকা বেড়ে গেছে। তাহলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে 30,000 টাকা বাড়াবো আর ক্রেডিট পাশে নগদে ঘরে 30,000 টাকা কমাবো। তো এক পাশে বাড়ানো এক পাশে কমানো, এই সিস্টেমটাকেই বলা হয় কন্ট্রা এন্ট্রি, তাইলে এটা সি হয়ে যাবে। তো ডেবিট পাশে ব্যাংকের ঘরে যেহেতু টাকা লিখলাম, তাইলে প্রাপ্তির ঘরে কি লিখবো, নগদান হিসাব। আর ক্রেডিট পাশে নগদে ঘরে যেহেতু টাকা লিখলাম, তাহলে প্রাপ্তির ঘরে কি লিখবো, ব্যাংক হিসাব লিখবো। ঠিক আছে, এরপরে 12-র পরে 17, হ্যাঁ 17 গেছে। এরপর 25 তারিখ, 25 তারিখ বলা আছে রফিককে তার পাওনা 20,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 19,000 টাকা চেক প্রদান করা হলো। এইবার ব্যাংকের টাকা কমে গেছে, ঠিক আছে, এবং 1,000 টাকা বাট্টা পেয়েছো। তো ব্যাংকে টাকা যেহেতু কমলো, রফিককে দিলা, তাহলে ব্যাংক থেকে টাকা কমাই দিলা ক্রেডিট পাশে, আর 1,000 টাকা বাট্টা পাইলা, তাহলে প্রাপ্ত বাট্টা যেহেতু ক্রেডিট পাশেই হয়। ঠিক আছে, তো 19,000 টাকা ব্যাংকে থেকে কমে গেল আর 1,000 টাকা বাট্টা পেয়ে গেলা। তো এটাই ছিল মোটামুটি এখানের এই 4টা লেনদেনের পোস্টিং। তো এইবার আমরা ক্যালকুলেশন ব্যালেন্স করব। তো নগদে ডেবিট পাশে আগে নগদ যোগ করব 40,000, ক্রেডিট পাশেও 40,000 বসাবো। তো 40,000 বসায় উপরেগুলো মাইনাস করবো। তো উপরে কত আছে, 30,000 আর 6,000 আছে। তো 40,000 থেকে 30,000 আর 6,000 মাইনাস করলে কত হয়, 4,000 টাকা থাকে। এই 4,000 টাকা হলো ব্যালেন্স সিডি। ঠিক আছে, এটা গেল ব্যাংকের নগদে ঘরে। এরপর ব্যাংকের কাহিনীটা আসবো। তো দেখো 20,000 আর 30,000 যোগ করলে কত হয়, 50,000। ক্রেডিট পাশে শুধুমাত্র 19,000 আছে, তাহলে কি ক্রেডিট পাশে কম আছে, ডেবিট পাশে বেশি আছে। তো দুই পাশে 50,000ই বসাবো। তো ক্রেডিট পাশে কত টাকা কম আছে, 50,000 থেকে 19,000 মাইনাস করলে 31,000 টাকা। তো 31,000 টাকা ব্যালেন্স সিডি। তো আগের মাসে ব্যালেন্স সিডি, পরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে যাবে। তো ব্যালেন্স বিডি কত হবে, 4,000 আর 31,000। ওকে, এরপরে গ নম্বর প্রশ্ন বলেছে কি, 4, 9, 20 ও 29 জুলাইয়ের লেনদেনগুলো নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। তো নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করতে বলছে 4 তারিখ, 9 তারিখ, 20 তারিখ। তো 4 তারিখে যে বেলার নিকট কাছ থেকে পাইছো, তারপরে 9 তারিখে নগদে বিক্রয় করেছো, তারপরে 20 তারিখে নগদে যন্ত্রপাতি বিক্রয় করেছো, তারপরে 29 তারিখে চেকের সুদ প্রাপ্তি পাইছো। তো নগদ প্রাপ্তি জাবেদা একটা জিনিস মনে রাখবা, এই জিনিসটা অনেকেই ভুল করে ফেলে। নগদ প্রাপ্তিতে চেকে যা পাওয়া যাবে সেটাও নগদ প্রাপ্তি নগদান হিসেবে ধরে নিতে হবে, আবার চেকে যা প্রদান করা হবে সেটা নগদ প্রদান হিসেবে ধরে নিতে হবে। নগদ প্রদান জাবেদাতেও চেক প্রদান করলে নগদের ঘরে যাবে, আবার নগদ প্রাপ্তি জাবেদায় চেক পাইলে নগদের ঘরে আসবে। ঠিক আছে, এটা মনে রাখবা। তো নগদ প্রাপ্তি জাবেদার ঘর আমরা জানি, নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। ঠিক আছে, আর এখানে ক্রেডিট হিসাবটা দিতে হবে। তো প্রথমে 4 তারিখের লেনদেনটা একটু পড়ে নিই। তো 4 তারিখে কি বলা আছে, যে বেলার নিকট হতে 12,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 11,700 টাকা পাওয়া গেল। তো 12,000, তাইলে বেলাকে প্রাপ্য হিসাব, ঠিক আছে, বেলা হলো প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব 12,000 টাকা নিষ্পত্তি হলো, তুমি নগদ টাকা পেয়ে গেলে কত, 11,700। 300 টাকা কি হয়ে গেছে, বাট্টা হয়ে গেছে। তো 11,700 টাকা নগদে ঘরে বসাই দিলা ডেবিটে, আর প্রদত্ত বাট্টা ডেবিট 300 টাকা বসাই দিলা। এখন প্রাপ্য হিসাব বেলা ক্রেডিট হবে, ঠিক আছে, 12,000 টাকা। তো প্রাপ্য হিসাব ক্রেডিট নামে ঘরে রয়েছে, 12,000 টাকা বসাই দিলাম। এরপর 9 তারিখের লেনদেনটা একটু পরে দেখবো কি বলা আছে, নগদে পণ্য বিক্রয় করা হয়েছে, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাই না? তো এখানে দুইটা ঘরই রয়েছে। তো কি হয়ে গেছে, নগদান হিসাব ডেবিট 15,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 15,000 টাকা, দুইটা ঘরে বসাই দিলাম। এর পরের লেনদেনটা বলেছে 20 তারিখেটা। তো 20 তারিখে বলছে নগদে যন্ত্রপাতি বিক্রয় 20,000 টাকা। তো নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, তাই না? তো নগদান হিসাব ডেবিট, নগদে ঘরে 20,000 টাকা বসাই দিলাম, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট নামে ঘর নেই। তো যেহেতু ঘর নেই, তাইলে অন্যান্য হিসাবের ঘরে বসাই দেব। তো অন্যান্য হিসাবের ঘরে 20,000 টাকা বসাই দিলাম। এখানে যন্ত্রপাতি হিসাব ঠিকই লিখতে হবে ক্রেডিট হিসাব খাতে। ঠিক আছে, এরপর 29 তারিখে বলেছে যে
চেকের সুদ প্রাপ্তি, তার মানে কি ব্যাংক হিসাব ডেবিট, সুদ হিসাব ক্রেডিট বা প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট। তো ব্যাংক হিসাব ডেবিট মানে নগদান হিসাব ডেবিট এখানে ধরে নিতে হবে। তো নগদান হিসাব ডেবিট 7,000 টাকা নগদে ঘরে বসাই দিলাম, আর সুদ আয় হিসাব ক্রেডিট, সুদ আয় নামে অন্য কোনো ঘর নেই, তাইলে অন্যান্য ঘরে দিয়ে দিলাম 7,000 টাকায়। এইবার সব ঘরগুলোর যোগফল করে দেবো, ব্যালেন্স করে দেবো, এটা হয়ে যাবে। তো এটাই ছিল 4 নম্বর প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্নটা দেখবো। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, রবি ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। তো তার খুচরা নগদান বইটা সংগ্রহ করবে অগ্রদত্ত পদ্ধতিতে। 2016 সালে এপ্রিল মাসে তার ব্যবসায় সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ। তো কি বলা আছে, এপ্রিলে 1 তারিখ প্রধান কেশিয়ারের নিকট থেকে প্রাপ্তি 700 টাকা, ঠিক আছে। তো 700 টাকায় তার অগ্রদত্তির পরিমাণ কত হবে, 700 টাকায় হবে। এরপর 3 তারিখ বলা আছে কাগজ ক্রয়, কাগজ মণিহারির মধ্যে যাবে, বাস ভাড়া যাতায়াতের মধ্যে যাবে, টেলিগ্রাম ডাক ও তারের মধ্যে যাবে, বাকিতে আসবাবপত্র ক্রয়, এটা আসলে ইয়াতে আসবে না, খুচরা নগদানে আসবে না, এটা বড় কেশিয়ারের কাজ। ডাক খরচ, এটা ডাক ও তারের মধ্যে যাবে, নাস্তা খরচ এটা আপ্যায়নের মধ্যে যাবে, বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ এইটাও আসলে এখানে আসবে না। কাগজ ও কলম ক্রয় 80,000 টাকা, এইটা তোমার মণিহারির মধ্যে যাবে। খুচরা নগদান বহির্ভূত লেনদেনগুলোর পরিমাণ নির্ণয় করো। তুই দুইটা লেনদেন পেয়ে গেছি, একটা হলো আসবাবপত্র ক্রয় আর একটা হলো পণ্য বিতরণ, ঠিক আছে। তো আর বাকিতে আসবাবপত্র ক্রয় 600 টাকা আর বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ 200 টাকা। তো এই দুইটা যোগ করলে কত হলো, 800 টাকা। এরপর খ নম্বর প্রশ্ন বলছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি করো। তো অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান, প্রথমে ডেবিট পাশে প্রাপ্তি তারিখ, বিবরণ, ভাউচার নং, প্রদত্ত টাকা। এবার হলো তোমার খুচরা খরচের বিশ্লেষণ। তো কি কি আছে, মনিহারি আছে, যাতায়াত আছে, ডাক ও তার আছে, আপ্যায়ন রয়েছে। তো এই কয়েকটাই রয়েছে। তো প্রথমে 1 তারিখেরটা কি বলা আছে, যে এই যে প্রধান কেশিয়ারের নিকট হতে প্রাপ্তি, তাইলে ব্যালেন্স নগদান হিসাব ধরে নিতে পারি। তো নগদান হিসাব ধরে নিয়ে এটা প্রাপ্তির ঘরে 7,700 টাকা বসাই দেব। এরপর 3 তারিখে বলা আছে কাগজ ক্রয় করছো 100 টাকা। তো কাগজ ক্রয় আমরা 100 টাকা, এটা মোট প্রদত্ত টাকার মধ্যে 100 টাকা বসাবো, আর মণিহারি ঘরে 100 টাকা বসাই দেব, ঠিক আছে। এরপর 6 তারিখ বলা আছে বাস ভাড়া। তো বাস ভাড়া এটা যাতায়াতের মধ্যে দিব, তো বাস ভাড়া তো যাতায়াতের ঘরে দিয়ে দিলাম। এরপরে বলা আছে 10 তারিখ বলা আছে টেলিগ্রাম খরচ। টেলিগ্রাম খরচ ডাক ও তারের মধ্যে দেব, ডাক ও তারের মধ্যে আমরা বসাই দিলাম 50 টাকা। এরপরে বলা আছে বাকিতে আসবাবপত্র ক্রয়, এটা তো আসবেই না, ডাক খরচ এটা ডাক ও তারের মধ্যে যাবে। এরপর নাস্তা খরচ আপ্যায়নের মধ্যে যাবে, কাগজ ও কালে ক্রয় এটা মণিহারির মধ্যে যাবে। তো এগুলো সবগুলো দেওয়ার পরে কি হলো, মোট খরচ হলো আমার কত, 420 টাকা, 450 টাকা। মোট খরচ হলো 450 টাকা। এখন ডেবিট পাশে প্রাপ্তির ঘরে আমার ব্যালেন্স কত ছিল, 700 টাকা। এখন এই 700 টাকায় আবার মেলানোর জন্য অগ্রদত্ত পদ্ধতিতে দেখো যে তুমি যে টাকা নিয়ে মাস শুরু করবে, মাস শেষে সেই মানে খরচ বরচ বাদ দিয়ে অতিরিক্ত যে টাকা থাকবে ওই টাকা সহ তুমি যে টাকা নিয়ে শুরু করছিলে ব্যবসা, ওই টাকাটাই এবার মিলাই দেবে। তার মানে কি, তুমি 700 টাকা নিয়ে এখানে ব্যবসা তোমার মাস শুরু করেছিলে, তো তুমি সারা মাসে 450 টাকা খরচ করেছ, তাইলে কি এই 700 টাকা মিলানোর জন্য আর কত টাকা দিতে হবে, 250 টাকা। এই 250 টাকায় হবে অগ্রদত্ত ব্যালেন্স, বুঝতে পারছো? তো দেখো ব্যালেন্স সিডি কত হবে, 250 টাকা। তো দুইটা মিলে যোগ হয়ে গেল কত হলো, 700 টাকা মিলে গেল। এখন তোমার ব্যালেন্স সিডি কত, 250 টাকা। তার মানে কি হাতে কত রয়েছে, 250 টাকা রয়েছে। তাহলে 700 টাকা মিলানোর জন্য আর কত টাকা লাগবে, 450 টাকা। তো এই যে নগদান হিসাব 450 টাকা এখানে দিয়ে দিতে হবে। তো অগ্রদত্ত শুধু এই লাইনটুকুই বেশি লিখতে হয়, যে আবার 700 টাকা মিলানোর জন্য কত টাকা দিতে হবে, 450 টাকা দিতে হবে। তো এই লাইনটাই দিতে হবে, নগদান হিসাব ডেবিট, ঠিক আছে। তো এটা ছিল খুচরা নগদান বই। এরপর গ নম্বর প্রশ্ন বলেছিল খুচরা খরচগুলোর জন্য সংশ্লিষ্ট খতিয়ান তৈরি করো। তো খুচরা খরচ কয়টা রয়েছে, মণিহারি হিসাব, যাতায়াত হিসাব, ডাক ও খরচ হিসাব আর আপ্যায়ন হিসাব। তো এইগুলো সবগুলোই হিসাব ডেবিট, আর ক্রেডিট হবে খুচরা নগদান হিসাব, বুঝতে পারছো? এখানে বলা আছে প্রতিটি কলামের যোগফল সংশ্লিষ্ট খতিয়ানে ডেবিট করতে হবে। তার মানে কি, এখানে যে চারটা
খরচ রয়েছে মণিহারি, যাতায়াত, ডাক ও তার আপ্যায়ন, এই চারটায় ডেবিট হবে, ঠিক আছে। তা আর খুচরা নগদান হিসাব ক্রেডিট হবে। তো আমরা যদি জাবেদা পারি খতিয়ানও পারবো, তাহলে সাধারণ খতিয়ান প্রথমে মণিহারি দিয়ে দিলাম। তো মণিহারি হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। তো বিবরণী করে খুচরা নগদান হিসাব দিয়ে দিব, তো ডেবিট, এটা হয়ে গেল। এরপর যাতায়াত, আমরা যাতায়াতের জাবেদা জানি কি, যাতায়াত হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। তো বিবরণী করে খুচরা নগদান দিয়ে দিলাম, যাতায়াতে ডেবিটে করে টাকা বসাই দিলাম। এরপরে ডাক ও তার হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। তো ডাক ও তার যেহেতু ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট, তো এটাকে বিবরণী করে খুচরা নগদান হিসাব দিয়ে দিলাম, ঠিক আছে, 190 টাকা। এরপর আপ্যায়ন খরচ ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। তো বিবরণী করে খুচরা নগদান হিসাব দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা দিয়ে এইভাবে খতিয়ান করে নিলাম। তো এই ছিল রাজশাহী বোর্ড 2017 আলোচনার বিষয়। আশা রাখি তোমরা বুঝতে পারছো। তো যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।